দর্শক, আজকের সুপ্রিম কোর্টে সিবিআইয়ের পক্ষ থেকে কেস ডায়েরি এবং তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়। সেখানে সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডের কিছু বিশেষ বিশ্লেষণ করে। সেই বিশ্লেষণের দিকগুলি এবং রাজ্য সরকার নিয়োজিত যে আইনজীবী কপিল সিব্বালকে উদ্দেশ্যে কিছু প্রশ্ন করেন। যে প্রশ্নগুলো আপনাদের সামনে রাখছি, আপনারা শুনুন। চিকিৎসক খুনে সাধারণ ডায়েরি হয় সকাল 10টা 10 মিনিটে। বিচারপতিরা প্রশ্ন করছেন, কিন্তু খুনের মামলা রুজু করা হলো না কেন? যখন বডিটি ওখানে অস্বাভাবিকভাবে আছে, যেভাবে পড়ে আছে, যেভাবে ক্ষতচিহ্ন এবং তার যে যে সমস্ত কন্ডিশন দেখার পরে কেন খুন ও ধর্ষণের মামলা রুজু করা হলো না? তখন কেন কেবলমাত্র জেনারেল ডায়েরি করা হলো? দ্বিতীয় প্রশ্ন, পোস্টমর্টেম করা হচ্ছে সন্ধ্যে 6টা 30 মিনিট থেকে 7টা 30 মিনিটের মধ্যে। সেখানে পোস্টমর্টমে কী তথ্য উঠে এলো? শ্বাসরোধ করা করা হয়েছে, শারীরিক অনেক নির্যাতন করা হয়েছে এবং তারপরে ধর্ষণ করে মেয়েটিকে মেরে ফেলা হয়েছে এবং তার শরীরে প্রায় 30টি রকম কিন্তু ক্ষতচিহ্ন পাওয়া যায়। তারপরেও কি করে পুলিশ কোন জাদু বলে অস্বাভাবিক মামলা রুজু করে? পোস্টমর্টম রিপোর্টের পরে পুলিশ অস্বাভাবিক মামলা রুজু করছে। এটা কিন্তু বিচারপতিদেরকেও ভাবিয়ে তুলেছে। আমাদের মতো সাধারণ দর্শক মণ্ডলী বা রাজ্যবাসীর যেমন প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিরও তাই প্রশ্ন যে কিভাবে হতে পারে আনন্যাচারাল ডেথ, অস্বাভাবিক মৃত্যু, এই তথ্যটা আসে কোথা থেকে? একজন চিকিৎসকের যেখানে বোঝা উচিত যে এই মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক, একজন চিকিৎসকের তো সেই ন্যূনতম জ্ঞানটা আছে। তারপরেও কেন আনন্যাচারাল ডেথ হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছিল? এবং বিচারপতিরা আরও কিছু প্রশ্ন তুলেছে যে যতক্ষণ না মৃতার বাবা মা অভিযোগ করছেন যে এটা খুন ও ধর্ষণের মামলা বা অভিযোগ, ততক্ষণ কিন্তু পুলিশ ওই অস্বাভাবিক মৃত্যুর তত্ত্ব দেখিয়ে কিন্তু তদন্ত করছিল। অস্বাভাবিক মৃত্যু, আনন্যাচারাল ডেথ। দর্শক ভেবে দেখুন, সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ। এবং আরও তিনি বলছেন, সুপ্রিম কোর্টের বলছেন বিচারপতিরা, কর্তব্যরত এক ডিউটিরত একজন নার্স, তিনি মিসিং আছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ডিউটি আওয়ার্সের মধ্যেই তার ওখানে অস্বাভাবিকভাবে তার খুন ও ধর্ষণের ঘটনা ঘটে যায়। কিন্তু যে ডাক্তাররা প্রথম ওনাকে দেহটি দেখেছিলেন তারা একবারও উপলব্ধি করেননি যে এটা খুন এবং ধর্ষণ, এটা অস্বাভাবিক মৃত্যু নয়, এটা এক প্রকার খুন ও ধর্ষণ করে করা হয়েছে। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেন কর্তব্যে গাফিলতি করলো? তারা কি লুকোতে চাইছিল? এই প্রশ্নও কিন্তু সুপ্রিম কোর্ট তুলেছে দর্শক, যে কি লুকোতে চাইছিল, যেখানে পোস্টমর্টমের রিপোর্ট আসার পর অস্বাভাবিক মৃত্যু। দর্শক ভেবে দেখুন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন করছেন, পোস্টমর্টমের রিপোর্ট এলো শ্বাসরোধ এবং ধর্ষণ করে খুন করা হয়েছে, তারপরে পুলিশ অস্বাভাবিক মামলা রুজু করছে। বিচারপতিরাও ধন্দে পড়ে যাচ্ছেন, যেখানে মেয়েটি 30টি আঘাতে দীর্ণ, 30টি জায়গায় ক্ষতচিহ্ন বা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেখানে কি করে অ্যাসিস্ট্যান্ট সুপার এই রকম একটা বডি দেখে বাড়িতে ফোন করেন যে এটা মেয়েটি আত্মহত্যা করেছে? এ প্রশ্নও কিন্তু তুলেছে দর্শক সুপ্রিম কোর্ট আজকের। এবং প্রথম থেকেই ঘটনাটি ধামাচাপার চেষ্টা হয়েছিল বলে সুপ্রিম কোর্ট মনে করছে। দেখুন সুপ্রিম কোর্টের বিশ্লেষণ দেখুন দর্শক। সুপ্রিম কোর্টও, আমরা শুধু নয়, সুপ্রিম কোর্টও মনে করছে যে প্রথম থেকে লঘু করে দেখানোর একটা অপচেষ্টা করে যাওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ বিভাগ থেকেও, এবং টালা থানা, যে থানার আন্ডারে ঘটনাটি ঘটেছিল, যারা প্রথম ইনভেস্টিগেশন করেছিল, তাদের পক্ষ থেকেও কিন্তু বিষয়টাকে লঘু করে দেখানোর আপ্রাণ চেষ্টা করে যাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট দেখুন দর্শক, সুপ্রিম কোর্টের একটা আজকে যে তত্ত্বটা দিয়েছে সেটা আমার আপনাকে কিন্তু যথেষ্ট ভাবিয়ে তুলবে। যেমন আমরাও ভাবিত ঘটনাক্রম দেখে কখন মারা গেল,
কখন প্লেন ডায়েরি হলো, তারপরে ময়নাতদন্ত কখন হলো, তারপরে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর রুজু করলো এবং তারপরে বাবা মার অভিযোগের ভিত্তিতে খুন ও ধর্ষণের মামলা রুজু করা হয়। আজকে সুপ্রিম কোর্ট বলছে যে আমরা নিজেরাও বুঝতে পারছি না কেস ডায়েরি দেখে যে কোন ঘটনা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে। এই যে সকাল 6টায় মৃত্যু হওয়ার পরে রাত্রি 11:30 পর্যন্ত অপেক্ষা করা হলো খুন ও ধর্ষণের মামলা রুজু করতে। এই মাঝের সময়টা কি করা হচ্ছিল? এখানে কি তথ্য প্রমাণ লুকোনোর জন্য মরিয়া চেষ্টা হয়ে নেমেছিল সবাই, যে কিভাবে এই তথ্য প্রমাণকে লুকিয়ে দেওয়া যায় যাতে কোনোভাবে খুন এবং ধর্ষণে যারা আসল অপরাধী তাদেরকে আড়াল করা যায়? সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টও বুঝতে পারছে না। এখানে একটা বিশেষ কথা উল্লেখ করছি, সুপ্রিম কোর্টের মহামান্য জাস্টিস JB পাদ্রিওয়ালা একটা বিশেষ মন্তব্য করেছে যে রাজ্য সরকার যা করেছে তা আমি আমার 30 বছরের এই আইনজীবী জীবনে আমি কখনোই দেখিনি। রাজ্য সরকারের এই যে ভূমিকা, পোস্টমর্টমের পরে অস্বাভাবিক মামলা রুজু। দর্শক ভাবুন, পোস্টমর্টম আগে হয়ে গেছে, সেখানে খুন ও ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে, তাও পুলিশ অস্বাভাবিক মামলা রুজু করছে। ভেবে দেখুন যে কোন জায়গাতে নিয়ে গেছে এরা। এটা পরিকল্পিত একটা চক্রান্ত করে বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল বলে সুপ্রিম কোর্ট মনে করছে। এবং সুপ্রিম কোর্ট এই জন্য একজন বিচারপতির যে জাস্টিফাই একটা মন্তব্য করেছে, এখানেই তো প্রমাণিত হয় রাজ্য সরকার ত্রুটিপূর্ণ এবং রাজ্য সরকারের চরম ব্যর্থতা এখানে প্রকাশ পেয়েছে যে তার রাজনৈতিক কেরিয়ারে, তার আইনজীবী কেরিয়ারে, তিনি যতদিন বিচারপতি যে হয়ে আছেন তার কেরিয়ারে তিনি লক্ষ্য করেননি যে এমন ধরনের রাজ্য সরকার। ভাবুন দর্শক, গতকালে একটা প্রতিবেদন দেখবেন যে সিবিআই সম্পর্কে তদন্তের গতি প্রকৃতি ও কিছু প্রশ্ন বলে আমার একটা প্রতিবেদন ছিল। সেখানে কিন্তু ঠিক আজকের দিনে যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্টের বিচারপতিরা তুলে ধরেছেন, আমি কিন্তু সেখানে এটা বিশ্লেষণ করেছি বা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এগুলো হতে পারে। এবং সুপ্রিম কোর্ট আরেকটি প্রশ্ন খুব জাস্টিফাই রেখেছে, এই যে টাইম লাইন, মৃত্যু থেকে 11:30 পর্যন্ত যে খুন ও ধর্ষণের মামলা, এই মাঝের সময় যে টাইম লাইন, এই টাইম লাইনটা কী ঘটনা ঘটেছিল, কতটা পরিমাণে তথ্য প্রমাণকে লোপাটের চেষ্টা করা হয়েছিল, এই আশঙ্কা কিন্তু সুপ্রিম কোর্ট করছে। এবং পুলিশের যে ভূমিকা, একটা পোস্টমর্টেম রিপোর্ট বলছে খুন ও ধর্ষণ, তা সত্ত্বেও পুলিশ এত তৎপর কেন দেহকে পুড়িয়ে দেওয়ার? পুলিশের তাড়াহুড়ো দেখেও বিচারপতিরা প্রশ্ন করছে যে পুলিশ কেন এত তাড়াহুড়ো করছিল, কী কারণে, কোন বিষয়কে চাপা দেওয়ার জন্য? কতটা লিঙ্কেড হয়েছে স্বাস্থ্য হাসপাতালের মেডিকেলের যে বোর্ড এবং পুলিশের মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যার ভিত্তিতে আজকের কি হয়েছে, এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল। সেখানে অসংখ্য ত্রুটি কেস ডায়েরি থেকে সব কিছু পাওয়া গেছে। এবং সিবিআই যেটা দাবি করেছে যে ঘটনার 5 দিন পরে যখন সিবিআইকে তদন্তের চার্জভার বা হস্তান্তর করা হয়, সিবিআই যখন দেখে যে আগের মতো কোনো কিছু নেই, কেন জায়গাটা সংরক্ষণ করা হলো না, কেন আগের মতো থাকলো না, কেন জায়গাটিকে ভেঙে ফেলা হচ্ছিল বা তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছিল, এখন কিন্তু সিবিআইয়ের পক্ষে তথ্য প্রমাণ নতুন করে জোগাড় করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু আদালতের পর্যবেক্ষণ। এক পক্ষ যদি চায় তথ্য প্রমাণ নষ্ট করতে, আরেক পক্ষ কতটা কিভাবে জোগাড় করতে পারে। যেভাবে স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগের মধ্যে তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা বলে সুপ্রিম কোর্ট আজকের বলছে যে কিভাবে এই তদন্ত প্রক্রিয়া যে গলত, এই যে টাইম লাইন, এই টাইম লাইনের মধ্যে ঘটেছিল যে যার মাধ্যমে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে বা অভিযোগ হচ্ছে যে তথ্য প্রমাণ নষ্টের। সিবিআই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে সেই আশঙ্কা করেছে যে তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা, আগের মতো সব কিছু নেই। যেখানে ঘটনা ঘটেছিল আপনারা দর্শক অবশ্যই জানেন, কোনো মৃত্যু ওখানে ঘটলে
সেই জায়গাটাকে কর্ডন করে রাখা হয়, সংরক্ষিত করে রাখা হয়, সাধারণের প্রবেশ নিষেধ করা হয়। একমাত্র তদন্তকারীরাই সেখানে যাবেন এবং তদন্তের স্বার্থে কিছু ফুটেজ বা কিছু তথ্য প্রমাণ তারা জোগাড় করবেন, সেটা কিন্তু রাখা হয়নি। সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে সেটাই কিন্তু প্রমাণিত হয়ে গেছে দর্শক। এবং রাজ্য সরকারের কে যে উকিল নিযুক্ত আইনজীবী কপিল সিব্বল, তাকে বলা হয়েছে আপনার উত্তরে আমরা যথেষ্ট সন্তুষ্ট নই, অতএব দায়িত্বপূর্ণ পুলিশ অফিসারকে পরবর্তীকালে পাঠাবেন, যিনি আমাদের কথার যথাযথ উত্তর দেবেন। এবং পরবর্তী শুনানিতে অবশ্যই দায়িত্বপূর্ণ পুলিশ অফিসারকে রাখার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে দর্শক। সুপ্রিম কোর্ট কিন্তু কড়া হাতে মোকাবিলা করছে। সুপ্রিম কোর্ট এই বিষয়টা খুব কড়া হাতে দমন করার চেষ্টা করছে বা জাস্টিফাই রেখেছে। আমরা চাইব বা আশা করব সুপ্রিম কোর্টের পরবর্তী যে দ্বিতীয় ধাপের যে শুনানি হবে একটু পরে, সেখানে কিন্তু অবশ্যই পরবর্তী পর্যবেক্ষণ আপনাদের সামনে প্রতিবেদন আকারে তুলে ধরব। ততক্ষণ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি।